শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত মেডিকেল 24-এ। দর্শক, আজকাল আলট্রাসোনোগ্রাফি করতেই দেখা যায় একটা অন্যরকম একটি রোগ, যাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ। এই রোগটি কখনো গ্রেড 1, কখনো গ্রেড 2, কখনো গ্রেড 3 এরকমভাবে ধরা পড়ে। চিকিৎসকরাও বলছেন ব্যাপারটি উদ্বেগজনক, এবং এই উদ্বেগটা আসলে কতটুকু সেই বিষয়টি উপলব্ধি করেই বিশ্বব্যাপী 13ই জুন পালিত হয় গ্লোবাল ফ্যাটি লিভার ডে বা বিশ্ব গ্লোবাল ফ্যাটি লিভার দিবস। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এদেশের আধুনিক লিভার রোগের চিকিৎসার পুরোধা। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, যিনি বর্তমানে আছেন ডিভিশনাল হেড হিসাবে ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে গ্লোবাল ফ্যাটি লিভার ডে বা বিশ্ব ফ্যাটি লিভার দিবস, এই বিষয়টি আমরা ইদানিং শুনতে পাচ্ছি, কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটির হয়তো অন্য একটি নাম ধরে আমরা পরিচয় পেয়েছি। তো প্রথমে একটু জানতে চাই এই দিবসটির তাৎপর্য নিয়ে। দেখুন, পৃথিবীতে ফ্যাটি লিভার এখন একটি প্যান্ডেমিক। বাংলাদেশে হেপাটাইটিস বি হচ্ছে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের প্রধান কারণ। একসময় ছিল হেপাটাইটিস সি দ্বিতীয় স্থানে, এখন ফ্যাটি লিভার দ্বিতীয় স্থানে, এবং দ্রুততা প্রথম স্থান অধিকার করার দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীব্যাপী কিন্তু তাই, সারা পৃথিবীতেই লিভার রোগের দ্বিতীয় বা প্রধান কারণ এখন হচ্ছে ফ্যাটি লিভার। তো এর মধ্যে আমরা কোভিড ফেস করেছি, কোভিড প্যান্ডেমিকে এসছে চলে গেছে, কিন্তু ফ্যাট লিভারের প্যান্ডেমিকটি ছিল এবং থাকছে এবং থাকবেও। কিন্তু মানুষ কিন্তু কোভিড নিয়ে যতটা সচেতন হয়েছে, ফ্যাটি লিভার নিয়ে ততটা ভাবে না। এর কারণ হচ্ছে কোভিডের যে সংখ্যাটা, যে ফলাফলটা সেটা তাৎক্ষণিক, মানুষ খারাপ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ফ্যাটি লিভারের ক্ষতিটা খুব ধীরে ধীরে হয়, ফলে মানুষ বুঝতে চায় না বা বোঝে না। তো সেই প্রেক্ষাপটে মানুষকে সচেতন করার জন্য আজ থেকে 7 বছর আগে সারা পৃথিবী থেকে প্রায় 150 জন লিভার বিশেষজ্ঞ একত্রিত হয়েছিলেন গ্লোবাল লিভার ইনস্টিটিউটের ইনিশিয়েটিভে, এবং প্যারিস, নিউ ইয়র্ক এবং লন্ডন থেকে 2018 সালের 7ই জুন একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছিল, যেখানে ইন্টারন্যাশনাল ন্যাশ ডে নামে ফ্যাটি লিভারের এই দিবসটির সূচনা। বাংলাদেশ থেকে একমাত্র লিভার বিশেষজ্ঞ হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল সেই 150 জনের মধ্যে একজনের সেই প্রেস রিলিজ স্বাক্ষর করার। তো তখন এটাকে বলা হতো ইন্টারন্যাশনাল ন্যাশ ডে। লিভারে যখন চর্বির কারণে বা ফ্যাটি লিভারের কারণে প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস হয়, তাকে আমরা ন্যাশ বলি আমাদের ভাষায়। সমস্যা যেটা দেখা দিল যে ন্যাশ শব্দটা সাধারণ মানুষের কাছে ঠিক আন্ডারস্ট্যান্ডেবল না, মানুষ বুঝতে পারে না। তো ফলে এবছর থেকে এটি গ্লোবাল ফ্যাটি লিভার ডে হিসেবে উদযাপন করা হচ্ছে, এবং আমাদের যে লক্ষ্যটি থাকে সারা পৃথিবীতে মানুষকে বেশি বেশি সচেতন করা এই রোগটি সম্বন্ধে। যেমন আমি একটু প্রসঙ্গান্তরে গিয়ে বলতে চাই যে মুজিব শতবর্ষের সময় 2020 এবং 21 সালে কিন্তু গ্লোবাল লিভার ইনস্টিটিউটের অনুমোদন ক্রমে এই দিবসটি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ন্যাশ ডে নামে উদযাপিত হয়েছিল। উদ্দেশ্যটি ছিল যে বঙ্গবন্ধু যেহেতু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার নামের সাথে যদি ফ্যাটি লিভারকে জুড়ে দেওয়া যায়, তাহলে হয়তো বাংলা ভাষাভাষী মানুষ বা এই অঞ্চলের মানুষ আরও বেশি সচেতন হবেন ফ্যাটি লিভার সম্বন্ধে। তো ফলে এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য, যে মানুষকে এই প্যান্ডেমিকটি সম্বন্ধে সচেতন করা। ফ্যাট লিভার যেটি রোগ, এটি যে লিভারে খারাপ রোগের সৃষ্টি করতে পারে এবং করছে, সে বিষয়ে মানুষকে অবহিত করাটাই হচ্ছে এই দিবসটি উদযাপনের মূল প্রতিপাদ্য। জি স্যার, আপনি যেহেতু বলেছেন 7 বছর ধরে পালিত হচ্ছে, এবং সমস্যাটি আসলে কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই ইদানিং। তো আমাদের দেশের প্রেক্ষাপটটা আসলে কীরকম? আমাদের দেশে এই ধরনের রোগী কীরকম আছে? দেখুন, আমাদের দেশে আরও অনেক রোগের মতো ফ্যাট লিভারে এখনও কোনো নেশন ওয়াইড সার্ভে করা হয়নি। তবে যে সমস্ত বিভিন্ন গবেষণা বা বিভিন্ন প্রকাশনা আছে বৈজ্ঞানিক জার্নালগুলোতে, তাতে আমরা দেখতে পাই যে ন্যূনতম 30% বাংলাদেশের নাগরিক ফ্যাট লিভারে আক্রান্ত। এর কিন্তু কারণও আছে। যে কারণগুলোতে ফ্যাটি লিভার হয় তার মধ্যে একটি হচ্ছে কিন্তু ডায়াবেটিস, এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 10টি শীর্ষস্থানীয় ডায়াবেটিস আক্রান্ত দেশের একটি। সেটি একটি প্রেক্ষাপট। আমাদের খাদ্যাভ্যাস এবং নানাবিধ কারণে এদেশে ফ্যাটি লিভার খুব দ্রুত বাড়ছে। আচ্ছা স্যার, এই ব্যাপারটি একটু জানতে চাই যে ডায়াবেটিসের সাথে আপনি সম্পর্ক বলেছেন, ঠিক কিভাবে এই ডায়াবেটিস বলি বা অন্যান্য যে খাদ্যাভ্যাস রয়েছে বা জীবনযাপন পদ্ধতি রয়েছে তার সাথে এটি সমস্যা তৈরি করতে পারে, এবং এই যে গ্রেড 1, 2, 3 বলা হয়, এই ব্যাপারটি কি?
ফ্যাট লিভারের কারণগুলো যদি দেখেন, তো একটা হচ্ছে যে নামের মধ্যেই কারণ নিহিত, লিভারে অতিরিক্ত চর্বি জমলে আমরা তাকে ফ্যাটি লিভার বলছি। 5% পর্যন্ত চর্বি লিভারে থাকাটাকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই। তার অতিরিক্ত চর্বি যখন লিভারে থাকে তখন তাকে আমরা বলছি ফ্যাটি লিভার। এবং শুনে অবাক হবেন যে আমরা কিন্তু প্রায়শই এমন অনেক মানুষ পাই যাদের লিভারে 90% বেশি চর্বি আছে। আচ্ছা। তো এখন এই যে ফ্যাটি লিভার, এর কারণ হচ্ছে অনেকগুলো, এর মধ্যে ডায়াবেটিস একটি প্রধান কারণ। কারণ যাদের ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস, যাকে আমরা সাধারণত ডায়াবেটিস নামে চিনি, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটি প্যাথোলজি থাকে, তাদের শরীরে একটি মেকানিজম সমস্যা থাকে, এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সই ফ্যাটি লিভার একটি বড় কারণ। সঙ্গতভাবে বোঝা যাচ্ছে যারা মেদবহুল শরীর অধিকারী, ওবেস, তাদের ফ্যাটি লিভার হবে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু রোগ, যেমন হাইপোথাইরয়েডিজম, মহিলাদের পলিসিস্টিক ওভারি, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের রক্তে চর্বির মাত্রা বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি থাকছে, যাদের হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন আছে, এই সমস্ত রোগের সাথে ফ্যাট লিভারের সরাসরি সম্পৃক্ততা আছে। অর্থাৎ যাদের এই সমস্ত রোগ আছে তাদের ফ্যাট লিভার থাকতেই পারে। অতিরিক্ত মদ্যপানও ফ্যাট লিভারের একটা বড় কারণ। এখন কিন্তু আমরা জেনেটিক কারণগুলো খুঁজে পাচ্ছি। এখন বিশ্বাস করা হচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে যে কারো কারো জেনেটিক কারণে ফ্যাট লিভার হবে। অর্থাৎ কারো কারো শুরু থেকেই ন্যাশ বা লিভারের দীর্ঘমেয়াদী প্রদাহ থাকবে, লিভার খারাপের দিকে যাবে। কারো কারো লিভারে 90% চর্বি থাকে, লিভারে কোনো সমস্যা হবে না। আর তৃতীয় যেটি এখন নতুন আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে কিচেন এফেক্ট। আমাদের দেশে তো ধরেন এখন সেই আগেকার দিনে একান্নবর্তী পরিবার নেই, কিন্তু এই যে 3 বা 4 জনের খর্বাকৃতির একান্নবর্তী পরিবার, সেখানে কিন্তু আমরা সাধারণত একই রান্নাঘরের খাবারটা গ্রহণ করি। তো যে পরিবারে ভাত বেশি খাওয়া হয় সেই পরিবারে সবাই ভাত বেশি খাবেন, যেখানে তেল বেশি দেবে সবাই তেল বেশি খাবেন, যারা সবজি খান তারা সবাই সবজি খাবেন বেশি। এটি মোটামুটি কমন ফেনোমেনন। সেই প্রেক্ষাপটে ফ্যাটি লিভারের আক্রান্ত পরিবারের সংখ্যা কিন্তু বাড়ছে, মানে এক পরিবারে সবাই ফ্যাটি লিভারে আক্রান্ত। তো ফলে সচেতনতা শুধুমাত্র রোগী বা ব্যক্তি পর্যায়ে সৃষ্টি করলে চলবে না, পারিবারিক পর্যায়ে সৃষ্টি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে আলট্রাসোনোগ্রাম করলে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভার, এবং আমরা অনেক ক্ষেত্রে রোগীকে বলে দিচ্ছি যে নিয়ে চিন্তা করেন না। এই জন্য কিন্তু আমি কোনো চিকিৎসককে দায়ী করব না, এই কনসেপ্টটাই নতুন। ফলে যারা লিভার বিশেষজ্ঞ নন এমন বিশেষজ্ঞ বা চিকিৎসকদের পক্ষে এ সম্বন্ধে আপডেট থাকাটা মুশকিল। ফলে অনেক ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে কথা শুনে বিভ্রান্ত হন যে হার্টে যদি অল্প একটু চর্বি থাকে, হার্টে রক্তনালীতে আমরা শঙ্কিত হয়ে পড়ি, যার জন্য হয়তো শঙ্কার প্রয়োজন ছিল না, কিন্তু লিভারে অনেক বেশি চর্বি থাকলে আমরা পাত্তা দিচ্ছি না। তো ফলে সচেতনতাটা চিকিৎসক পর্যায়ে সৃষ্টি করাটা জরুরি। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করছিলেন যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এটা হচ্ছে আসলে আলট্রাসোনোগ্রামের গ্রেডিং, এবং এর সাথে কিন্তু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নেই। আমি আগেই বলছিলাম 90% চর্বি লিভার খুব খারাপ কিংবা লিভার খুব ভালো, এটি যেমন সম্ভব, তেমনি 35-40% চর্বি লিভার ড্যামেজ হয়ে গেছে বা লিভারে কিছু হয়নি, সেটিও কিন্তু বাস্তবতা। ফলে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস যখন যাই তখন আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3-কে খুব একটা মূল্যায়ন করি না। আমরা অন্যভাবে অ্যাসেস করি, লিভার ফাংশন দেখে, ফাইব্রোস্ক্যান দেখে, ইত্যাদি ইত্যাদি। তো স্যার, যাদের এখন দেখা যায় যে অনেকের ওজন স্বাভাবিক বা তাদের অন্য ধরনের কোনো রোগ নেই, তারাও যখন চিকিৎসকের কাছে যাচ্ছে তাদের ফ্যাটি লিভার ডায়াগনোসিস করা হচ্ছে, এইভাবে কিভাবে ডায়াগনোসিস করা? এটি কিন্তু একদম হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় একটি ফেনোমেনন, এবং কলকাতা থেকে প্রফেসর অভিজিৎ চৌধুরী গ্রুপ প্রথম এটি রিপোর্টিং করেছিলেন। এখন আমরা বলি লিন ন্যাশ, লিন অ্যান্ড থিন মানুষ, কিন্তু তার লিভারে চর্বি জমছে দুটি কারণে। একটা হচ্ছে আমাদের ভাত বা কার্বোহাইড্রেট নির্ভরতা। মঙ্গোলিয়া যদি যান তারা মূলত কিন্তু মাংস খায়, সাথে কার্বোহাইড্রেট খায়। আমরা মূলত ভাত খাই, ভাতের সাথে অন্য কিছু খাই। তো ফলে এই ভাত বা অতিরিক্ত শর্করা লিভারে গিয়ে ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। ফলে লিন অ্যান্ড থিন মানুষ, তার ভাতের কারণে তার লিভারে চর্বি জমতে পারে। আরেকটা হচ্ছে আমাদের জেনেটিক বিল্ট। এই ভারতীয় উপমহাদেশের মানুষ দেখবেন তারা যখন মোটা হয়, খুব শুকনো মানুষ, কিন্তু পট বেলি, আমরা প্রথম চর্বিটা পেটে গিয়ে জমে। আপনি যদি একজন সাদা মানুষ কিংবা একজন কালো মানুষ দেখেন, তারা যখন ওবেস হয়, মোটা হয়, তাদের ওবেসিটা একটু খর্বাকৃতির, মানে একটা খাম্বাকৃতির বা একটা কলামের মতো। তাদের মাথা থেকে পা পর্যন্ত সবখানে সমানভাবে চর্বি জমে। কিন্তু আমাদের ভুঁড়িতে সবার আগে চর্বি জমে। ভুঁড়িতে চর্বি জমা মানে হচ্ছে লিভারেও চর্বি জমছে, মানে অ্যাবডোমিনাল ভিসেরাতে বা অ্যাবডোমিনের বা পেটের মধ্যেকার অর্গানগুলোতে। তো এই যেটা হচ্ছে আমাদের জেনেটিক বিল্ড। ফলে আমাদের খুব বেশি মোটা হওয়ার দরকার নেই। যেই লিভারে চর্বি জমতে শুরু করবে, শরীরে চর্বি জমতে শুরু করবে, সবার আগে সেটা লিভারে গিয়ে জমা হবে। আচ্ছা স্যার, এটা তো তাহলে এক ধরনের লক্ষণ হিসেবে বলা যায় যে যাদের হচ্ছে চর্বি জমা শুরু করছে পেটের মধ্যে, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত, বিশেষ করে একজন লিভার বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। তো একজন লিভার বিশেষজ্ঞের কাছে যখন যাবে তখন কিভাবে ডায়াগনোসিস করা হয়? দেখুন, এখানে একটা অসুবিধার জায়গা হচ্ছে যে ফ্যাটি লিভারের কিন্তু কোনো লক্ষণ নেই যে অমুকটি আছে,
অতএব আপনার লিভারে চর্বি আছে। সাধারণত রোগীদের যে কমপ্লেন থাকে আমরা বলি ডাল একিং পেইন, পেটের ডান পাশে উপর দিকে একটা ভোঁতা ব্যথা, হালকা ব্যথা থাকে, কেউ কেউ তীব্র ব্যথার কথা বলেন, খুব বিরল। অনেকে অল্পতেই ক্লান্তি বা অবসন্নতার কথা বলেন, এটি আমরা দেখি। কিন্তু এই সমস্ত লক্ষণ থেকে কারো কারো পায়খানার অভ্যাসটা পরিবর্তিত হয়, একটা আইবিএস এর মতো বারবার পায়খানা, পিচ্ছিল পায়খানা। কিন্তু এসব দিয়ে তো লিভারে চর্বি আছে, ফ্যাট লিভার আছে, ন্যাশ আছে বলা খুব মুশকিল। তো ফলে রোগের লক্ষণ দেখে ডায়াগনোসিস খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু আলট্রাসোনোগ্রামের কারণে ডায়াগনোসিস খুব বেশি হয়। মানুষ নানা কারণে আলট্রাসোনোগ্রাম করেন এবং তখনই লিভারে চর্বিটা ধরা পড়ে। বেশিরভাগ মানুষ কিন্তু এভাবেই জানতে পারেন প্রথমবারের মতো যে তিনি ফ্যাট লিভারে আক্রান্ত। সমস্যা হচ্ছে যে এই যে এত মানুষ জানছেন এবং এত বেশি বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ফ্যাট লিভারে, এতে দুটো ঘটনা ঘটছে। বেশিরভাগ মানুষকেই বলা হচ্ছে বা তারা মনে করছেন যে ফ্যাটি লিভার আসলে কোনো সমস্যা নেই, লিভারে চর্বি আছে থাকুক, ফলে তারা ইগনোর করছেন। আরেকটি দিক হচ্ছে যে যাদের লিভার আসলেই খারাপ হয়ে যাচ্ছে, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হচ্ছে, যখন লক্ষণ প্রকাশ পাচ্ছে, পেটে পানি চলে এসছে, অজ্ঞান হয়ে যাচ্ছেন, রক্ত বমি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু করার খুব বেশি কিছু থাকছে না। ফলে দু ধরনের মানুষ আছেন, একজন মানুষ মনে করছেন লিভার রোগ তথা ফ্যাট লিভারের চিকিৎসার প্রয়োজন নেই, আরেকজন মানুষ মনে করছেন যে ফ্যাট লিভার একটি মারাত্মক রোগ, এদের সংখ্যা কম, এর কোনো চিকিৎসা নেই। ফলে দুই এক্সট্রিমের মাঝখানে মানুষকে সচেতন করাটা খুব জটিল, কিন্তু করতে হবে। জি অবশ্যই। তো স্যার সেই ব্যাপারটি জানতে চাই যে এইখানে আলট্রাসোনোগ্রাফি যদি করেই থাকে এবং তারপরে যখন একজন লিভার বিশেষজ্ঞের কাছে যাবে, যাওয়ার পরে কিভাবে ধরা পড়বে যে তার কোন অবস্থায় আছে এবং এই মুহূর্তে তাকে কী কী করতে হবে? একজন ভালো সোনোলজিস্ট কিন্তু বলে দিতে পারবেন পাশাপাশি যে তার লিভারে সিরোসিস আছে নাকি নেই, সেটি একটি বিষয়। আমরা কিছু কিছু লিভার ফাংশন টেস্ট করি, লিভারের টেস্টগুলো করে আমরা দেখি যে লিভার ফাংশন কেমন আছে, লিভারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না। পাশাপাশি আমরা যেটি করি যে আমরা অন্যান্য কারণগুলো খুঁজি, কারণ ফ্যাটি লিভারকে বলা হয় ক্যাসকেড অফ ডিজিজেস, অনেকগুলো রোগের সমাহার। একজন ফ্যাট লিভারের রোগীর হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, ক্যান্সার থাকা খুবই এক্সপেক্টেড, কিডনির সমস্যা থাকা খুবই প্রত্যাশিত, কারণ চর্বি তো খালি লিভারে জমবে না, চর্বি তো সব জায়গাতেও জমবে। এবং দেখা যায় যে যারা ফ্যাটি লিভারের রোগী, তারা কিন্তু লিভার রোগে মারা যেতে পারেন ঠিকই, যেমন একজন বি ভাইরাস বা সি ভাইরাসে আক্রান্ত রোগী কোনো একটা পর্যায়ে হয়তো লিভার রোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন, কিন্তু ফ্যাট লিভার রোগীদের পাশাপাশি অন্য রোগে আক্রান্ত হয়ে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, কিডনি ফেলিওর, মৃত্যুর সংখ্যা অনেক বেশি থাকে, যেহেতু ওই রোগগুলো সাথে সাথে চলে। ফলে আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে ওই রোগগুলো ওই রোগীটির আছে কিনা দেখে দেওয়া। আর হালের একটি নতুন পরীক্ষা হচ্ছে ফাইব্রোস্ক্যান। একসময় এটি খুব বিরল একটি যন্ত্র ছিল, যেটি সবখানে পাওয়া যেত না। এখন কিন্তু বাংলাদেশের প্রায় সব বেসরকারি হাসপাতালে, অধিকাংশ মেডিকেল কলেজে ফাইব্রোস্ক্যানটি আছে। এর সাহায্যে আমরা দুটো কাজ করতে পারি। এক হচ্ছে লিভারে কী পরিমাণ চর্বি আছে, কত পার্সেন্ট, 5%, 90%, 70% ইত্যাদি জানতে পারি। দ্বিতীয় হচ্ছে লিভারের ফাইব্রোসিস বা স্টিফনেস, ক্ষতির মাত্রাটা অ্যাসেস করা যায়, এবং সেটি খুব গুরুত্বপূর্ণ যে লিভারে চর্বি আছে ভালো কথা, লিভার কতখানি খারাপ। তো ফ্যাটি লিভারের জন্য যেটি দাঁড়ায় যে আসলে বেশ কিছু পরীক্ষা করে তখন সিদ্ধান্ত নিতে হয়। যদি সিদ্ধান্তটা সেভাবে দুঃখিত নেওয়া যায় খুব ভালো, খুব ভালো, এই কারণে যে লিভারে চর্বি আছে হয়তো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে স্ট্রোকের রিস্কটা বেশি। ফলে ফ্যাট লিভারে রোগী যদি সচেতন হন, তিনি স্রষ্টার অশেষ কৃপায় দীর্ঘদিন পৃথিবীতে সুস্থ বেঁচে থাকার সুযোগ পান। কিন্তু সমস্যা হচ্ছে এত বেশি পরীক্ষা নিরীক্ষা ক্ষেত্র বিশেষে করাতে হয় যে তাতে রোগীরা অনেক সময় মনে করে লক্ষণ নাই, এত কেন পরীক্ষা। জি অবশ্যই স্যার, আরও কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, পিউলি মেডিকেল 24-এ যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পিউলি মেডিকেল 24-এ। আজকে আমরা কথা বলছি ফ্যাটি লিভার নিয়ে এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল স্যার। স্যার, কথা বলছিলাম তো এই যে ডায়াগনোসিস বা ফাইব্রোস্ক্যান, এই বিষয়টি নিয়ে আপনি যখন বলছিলেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে চিকিৎসক বলছেন যে তাদেরকে বায়োপসি করতে হতে পারে। তো বায়োপসি করতে কখন হতে পারে, এই ব্যাপারটি একটু জানতে চাই। চিকিৎসক ইদানিং কথাটা খুব কম বলেন, আমি খুশি হতাম যদি আমরা আরও বেশি বেশি কথাটা বলতাম। এর কারণটি হচ্ছে যে লিভার বায়োপসি ফ্যাট লিভারের ক্ষেত্রে কিন্তু লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার প্রমাণ করার জন্য বা ডায়াগনোসিস করার জন্য করা হয় না।
আমাদের যেটা সবসময় ধারণা যে বায়োপসি মানে ক্যান্সার, তা জি। কিন্তু না। লিভারের সিরোসিস, লিভারের ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য তার যে কারণে হোক আরও ভালো ভালো মডেলিটি আছে। সমস্যা হচ্ছে লিভারে হেপাটাইটিস, ফ্যাট লিভার ক্ষেত্রে ন্যাশ ডায়াগনোস করা, অর্থাৎ কোন রোগীটার ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হওয়ার ঝুঁকি আছে, কোন রোগীটার লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, সেটি স্ট্র্যাটিফাই করা। আমি যদি জানি যে আবুলের লিভারে ক্যান্সার হতে পারে, সিরোসিস হতে পারে, আর হাবুলের সেই সমস্যাটি নেই, তাহলে হাবুলকে আমার এত নজর দেওয়ার দরকার নেই। এখন এই যে সিরোসিস হবে কিনা এটি পিক আপ করার জন্য বায়োপসি হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ধনন্তরী পরীক্ষা। অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, অনেক যন্ত্রপাতি আছে, ফাইব্রোস্ক্যান বললাম, এমআর, ইলাস্ট্রোগ্রাফি, FIB-4, অ্যাপ্রি, নানা রক্ত পরীক্ষা, কিন্তু এখন পর্যন্ত লিভারে হেপাটাইটিসকে পারফেক্টলি শনাক্ত করার জন্য বায়োপসির উপরে কোনো পরীক্ষা নিরীক্ষা নেই। আমাদের চিকিৎসকদের অনেকের ধারণা যে বায়োপসি একটি কঠিন পরীক্ষাতে মানুষের মৃত্যুর কারণ হতে পারে, অনেকের ধারণা এটি দামি পরীক্ষা, বাস্তবে কিন্তু তা না। আমি বলছি না যে ঢালাওভাবে সবার লিভার বায়োপসি করতে হবে, কিন্তু যদি একজন লিভার বিশেষজ্ঞ মনে করেন যে এই রোগীটির অন্যান্য কোমরবিডিটির কারণে কিংবা তার পারিবারিক ইতিহাসের কারণে বা তার রিপোর্ট দেখে যে রোগীটি শঙ্কা আছে লিভারটি খারাপের দিকে যাওয়ার, সেক্ষেত্রে অবশ্যই বায়োপসি করে নেওয়া উচিত। এবং এই বায়োপসি যদি করা থাকে তাহলে কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে লিভারটা কোন দিকে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে দেশে 30% রোগী লিভার সিরোসিস, ফ্যাটি লিভার আক্রান্ত। এই 30% মানুষ যদি চিকিৎসা করতে শুরু করে তাহলে কিন্তু পুরো দেশকে অসংখ্য লিভার হাসপাতালে ভরে ফেলতে হবে। তো তার তো প্রয়োজন নেই, বেশিরভাগ মানুষেরই এত চিকিৎসার দরকার নেই। তো ওই যে যারা হাই রিস্ক পেশেন্ট তাদেরকে আলাদা করার জন্য ক্ষেত্র বিশেষজ্ঞ প্র্যাকটিসে অবশ্যই বায়োপসি করা উচিত। অবশ্যই স্যার। তো এই বায়োপসি করার ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের প্রয়োজন হতে জি। পারে। সেই ব্যাপারে কি আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক বা দক্ষ জনগোষ্ঠী রয়েছে? সেই ব্যাপারে তো আমাদের ঘাটতি আছে, শুধু লিভার বায়োপসি করার ক্ষেত্রে কেন বলছি, দক্ষ লিভার বিশেষজ্ঞ, দক্ষ কার্ডিওলজিস্ট, দক্ষ ক্যান্সার স্পেশালিস্ট, সব কিছু আমাদের ঘাটতি আছে। আমরা খুব দ্রুত হাসপাতাল তৈরি করে ফেলতে পারবো, খুব দ্রুত যন্ত্রপাতি নিয়ে আসতে পারবো, খুব দ্রুত আমরা 200 ফাইব্রোস্ক্যান নিয়ে আসতে পারবো, কিন্তু 200 লিভার বিশেষজ্ঞ না, 20 জন লিভার বিশেষজ্ঞ তৈরি করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। জি। তো সেই জন্য যেটি আপনি বলছেন যে দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো, যেখানে উচ্চ শিক্ষা ক্ষেত্রে লিভার প্রায় অগ্রাধিকার পাবে। তো এই মুহূর্তে বাংলাদেশে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এবং ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয়, যা বিএসইউর আন্ডারে, সেখানে লিভার বিষয়ক পোস্ট গ্রাজুয়েশন আছে। কিন্তু ময়মনসিংহ থেকে এখনও কেউ লিভার বিশেষজ্ঞ বের হননি। বঙ্গবন্ধু থেকে মাত্র একজন, বিসিপিএস থেকে মাত্র একজন করেছেন। এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ তৈরি সূতিকাগার। তো আমার কাছে মনে হয় যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আরও বেশি বেশি মেডিকেল কলেজগুলোতে পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু করা। সেটি করতে হলে যেটা করতে হবে, আপনাকে যারা প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহার করতে হবে। আমাদের দেশে যারা লিভার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তাদের একটা বড় অংশ এখনও কিন্তু লিভার রিলেটেড চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন না, অর্থাৎ সরকারি পদের ঘাটতি আছে। প্রচুর পদ সৃজন করা হয়েছে গত 15 বছর, কিন্তু আরও চাহিদা আছে, সে বিষয়ে নজর দেওয়া। এবং সবশেষে আমি যেটি মনে করি, ঢাকাতে কিন্তু একটি জাতীয় পর্যায়ের গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট তৈরি হয়েছে। ঢাকাতে হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমরা তো দেখেছি যে ঢাকাতে একটি নিটর আছে, ঢাকায় একটি ক্যান্সার ইনস্টিটিউট আছে, ঢাকা একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আছে। কিন্তু চাহিদার কথা বিবেচনা করে বিভাগীয় শহরগুলোতে কিন্তু এখন এরকম বিষায়িত ইউনিট তৈরি করা হচ্ছে। আমার কাছে মানে এটি খুবই গুরুত্বপূর্ণ যে ঢাকাতে হয়তো এই মুহূর্তে আর না করলেও চলবে, কিন্তু আমাদের বিভাগীয় শহরগুলোতে, বড় বিভাগীয় শহরগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে লিভার চিকিৎসার জন্য বিশেষায়িত ইউনিট বা ডিপার্টমেন্ট এবং পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন শুরু করতে হবে। নচেত কী হবে আপনি দেখেন, 2041 উন্নত বাংলাদেশের এক বা একাধিক স্যাটেলাইট থাকবে, এক বা একাধিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকবে, অসংখ্য ফ্লাইওভার থাকবে, কিন্তু যদি 30% মানুষ ফ্যাটি লিভারের কারণে তাদের 5-6% লিভার সিরোসিস, লিভার ক্যান্সার আক্রান্ত হয়, এত অসুস্থ মানুষের উন্নত বাংলাদেশ কার জন্য? অবশ্যই এখানেই তো প্রশ্ন রয়ে যায়। স্যার, আবার একটু চলে যাচ্ছি সেই বায়োপসির প্রশ্নে। বায়োপসি বলতেই কিন্তু সাধারণ মানুষ একটু ভয় পেয়ে যায়। তো সেই ব্যাপারে একটু জানতে চাই যে বায়োপসি করতে হলে তাকে কি হাসপাতালে ভর্তি হতে হবে, নাকি কোন ধরনের প্রসিডিওরের মধ্যে থেকে তাকে এই টেস্টটি করতে হবে? একদিন সর্বোচ্চ, কোনো তাও না, এবং এটি কোনো অজ্ঞান করে করার প্রসিডিওর না। রোগী জেগে থাকেন, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়। একজন দক্ষ ব্যক্তি যিনি লিভার বায়োপসি করে অভ্যস্ত, তার একটি বায়োপসি করতে 3-4 মিনিটের বেশি সময় লাগে না। তাহলে তো খুবই আশার কথা, এবং এই ব্যাপারটি কিন্তু অনেকে জানেন না এবং এই কারণে দেখা যায় ভয় পাচ্ছে
এবং অনেকে আসতেও চায় না। তো স্যার এখন একটু চিকিৎসার ব্যাপারে জানতে চাই যে চিকিৎসা যখন দেয়া শুরু করতে হবে, তো সবার আগে সেই প্রশ্নটিই থাকে যে এই চিকিৎসা তাকে কতদিন চালিয়ে যেতে হবে বা আদৌ নিরাময় সম্ভব কিনা। তো চিকিৎসা আসলে কতদিন চালিয়ে যেতে হবে? এখন একজন ডায়াবেটিস রোগীর চিকিৎসা কতদিন চালিয়ে যেতে হবে, একজন ব্লাড প্রেশার রোগীর চিকিৎসা কতদিন চালিয়ে যেতে হবে, কিংবা যে চিকিৎসা দীর্ঘদিন করার দরকার নেই, গ্যাস্ট্রিকের চিকিৎসা কতদিন চালিয়ে যেতে হবে, এগুলো হচ্ছে কোটি টাকা মূল্যের প্রশ্ন। তা ফ্যাটি লিভারের ক্ষেত্রে একটা সুবিধা আছে, চিকিৎসা কতদিন চালিয়ে যেতে হবে কিন্তু রোগী নির্ধারণ করতে পারেন। কারণ ফ্যাটি লিভারের সবচেয়ে কার্যকর চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা যাপিত জীবনের পরিবর্তন। অর্থাৎ রোগী যদি তার জীবনযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তনে ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু তার চিকিৎসা বেশি দিন চালাতে হবে না, নচেত চিকিৎসা দীর্ঘদিন চলবে। এবং যদি চিকিৎসার প্রশ্ন চলে আসে, তখন চলে আসে যে ওষুধ কী আছে বা যাপিত জীবনের পরিবর্তন মানে কি, আমি কি কিটো ডায়েট করব, আমি কি অ্যাপেল সিডার ভিনেগার খাবো না কি করব। তো যেটা দেখা গেছে যে একজন মানুষ যদি তার ওজন 10% কমিয়ে আনতে পারে, আমার ওজন যদি 80 কেজির জায়গায় আজকে 72 কেজি হয়ে যায়, তাহলে কিন্তু আমার লিভারে 50% চর্বি নাই হয়ে যাবে। এটি অর্জন করা খুব কঠিন। আরও কঠিন হচ্ছে ধরে রাখা। যারা ওজন কমাতেও পারেন তারা ধরে রাখতে পারেন না। প্রমাণিত হচ্ছে মাত্র 10% মানুষ যারা ওজন কমাতে পারেন তারা তা ধরে রাখতে পারেন। ভাবি আপনার ওজন এত কমে গেছে, আপনার খুব ভালো লাগছে, ভাবি এতই আনন্দিত হন 5-6 কেজি ওজন কমানোর পর তিনি আর বেশি করে রেখে আবার 10 কেজি ওজন বাড়িয়ে ফেলেন। তো ফলে এটি হচ্ছে একটি জায়গা যেখানে মনে রাখতে হবে যে কমাতে হলে ড্রাস্টিক কোনো কিছুর দরকার নেই, যেটা এক্সিস্টিং লাইফস্টাইল, যেটা আমার নিয়মিত আহারের মেনু, সেখানে আমাকে কমিয়ে আনতে হবে। আমরা যেটা বলি যে রাতে খাবার এবং ঘুমের মাঝখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা একটা বিরতি দিতে হবে, গ্যাপ দিতে হবে। খেয়েই ঘুমাতে যাওয়া ঠিক না। গরু খাসি খারাপ এ নিয়ে নতুন করে বলার কিছু নেই, ভাত সম্ভবত আর তার চেয়েও বেশি খারাপ। কারণ অতিরিক্ত ভাত বা শর্করা লিভারে গিয়ে চর্বিতে, হার্টে গিয়ে চর্বিতে পরিণত হয়। ফলে অপ্রয়োজনীয় শর্করা, বাড়তি ভাত, চায়, চিনি, মিষ্টি এগুলো বন্ধ করতে হবে। এবং সপ্তাহে 5টা দিন জোরে জোরে হাঁটার চেষ্টা করতে হবে। জিমে যেতে হবে, সুইম করতে হবে, গেলে ভালো, অর্থাৎ শুধু হাঁটেন, তাতেই কিন্তু লিভার ভালো থাকবে। আর যদি ওষুধের কথা বলেন, সেক্ষেত্রে একটি মাত্র ওষুধ যার নাম হচ্ছে রেজমেটরন, সেটি সাম্প্রতিককালে ইউএসএফডি অ্যাপ্রুভাল পেয়েছে ফ্যাটি লিভারের চিকিৎসায়। কিন্তু আমরা যেটা মনে করি যে এর বাইরেও আরও অনেকগুলো ওষুধ আছে যেগুলো ফ্যাটি লিভারের চিকিৎসায় কম বেশি কাজ করে বলে ভালো বৈজ্ঞানিক জার্নালে প্রমাণিত। ইউএসএফডিএ বললো যে এই ওষুধটি ফ্যাটি লিভারের চিকিৎসা, অতএব আমরা সবাই রেজমেটরন খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লাম। এটি কিন্তু আমার কাছে খুব আদর্শ কাজ বলে মনে হয় না। যেমন ভারতীয় গাইডলাইনে এখন স্যারাগ্লিটাজার বলে একটা ওষুধ চলে এসছে, যেটি ইউএসএফডি অ্যাপ্রুভাল দেয় না, ভারতীয় এফডি অ্যাপ্রুভাল দেয়। ওবিটাকলিক অ্যাসিড বলে একটি ওষুধ আছে যেটি আসলেই খুব ভালো কাজ করে, বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে। এসবই রিপারপাসড ওষুধ, অর্থাৎ অন্য রোগের ওষুধকে ফ্যাট লিভারের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। হালের সিমেগ্লোটাইড, যে গেম চেঞ্জার বলা হচ্ছে ওজন কমানোর জন্য, তারপরে একটু হচ্ছে টেরজাপেটাইড, এগুলো কিন্তু ফ্যাট লিভারের জন্য ভালো কাজ করে এবং ওজন কমাতেও সাহায্য করে। ফ্যাট লিভার একটা বড় ম্যানেজমেন্টের অংশ হচ্ছে ওজন কমানো, তাতে খালি লিভারের চর্বি না, অন্যান্য রোগও প্রতিরোধ হয়। এবং যদি আমরা ইন্টারভেনশনাল হেপাটোলজি নিয়ে কথা বলছিলাম, তো এটা গেল যাপিত জীবনের পরিবর্তন, ওষুধ দিয়ে সাহায্য করা। ইন্টারভেনশনাল হেপাটোলজির কী আছে? তো আমরা একসময় ব্যারিট্রিক সার্জারির কথা অনেক শুনেছি। পাকিস্তানের বিখ্যাত গায়ক, তিনি ব্যারিট্রিক সার্জারি করে শুকিয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ জি, এখন কিন্তু ব্যারিট্রিক সার্জারিটা আস্তে আস্তে অবসলিউট হয়ে যাচ্ছে। এন্ডোস্কোপিক প্রসিডিউর চলে এসছে, স্লিভ গ্যাস্ট্রিকটমি বলে, অর্থাৎ এন্ডোস্কোপি করে পাকস্থলীর সাইজ ছোট করে দেওয়া যায়। এন্ডোস্কোপিক বেলুন আছে, পেটের মধ্যে একটি বেলুন ফুলিয়ে রাখা হবে, পরে বের করে নিয়ে আসা যায়, তাতে ওজন কমে আসে। এই জিনিসগুলো এখনও বাংলাদেশে শুরু হয়নি, তবে আমরা আশা করছি যে এগুলো আমরা সুন ইন্ট্রোডিউস করতে পারবো। স্যার, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে চিকিৎসকরা কি দিচ্ছেন আমাদের এই রোগীদেরকে? আমরা সারা পৃথিবীর মতোই যা করছি, আমরা বলছি যে আপনারা যাপিত জীবনের পরিবর্তন করুন। আমরা সাথে সাথে অন্যান্য যে রোগগুলো চলে চিকিৎসা করছি, এবং ক্ষেত্র বিশেষে আমরা এই যে ওষুধগুলোর নাম বললাম, এই যে সিমেগ্লুটাইড, টেরজাপেটাইড, ওবিটাকলিক অ্যাসিড, কিংবা স্যারাগ্লিটাজার, কিংবা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, এগুলো ব্যবহার করছি এবং চেষ্টা করছি রোগীকে ভালো রাখার জন্য। রেজমেটরন যে নতুন ওষুধটা বললাম সেটিও বাংলাদেশে চলে আসবে। তো এত ওষুধ চলে আসার সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। এক হচ্ছে যে আমরা আমাদের রোগীদেরকে নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা প্রসূত ওষুধ প্রয়োগ করে লাইফস্টাইল মডিফিকেশনের পাশে ভালো রাখার চেষ্টা করতে পারছি। বিপদ হচ্ছে পলিফার্মেসি, এত ওষুধ চলে আসাতে অনেকেই হয়তো 4টা-5টা ওষুধ লিখে দিচ্ছেন বা রোগী কিনে খাচ্ছেন, ফলে এটি একটি সংকটের জায়গা তৈরি করছেন, এটা কিন্তু বলা যাবে না। জি স্যার, আমরা এই নিয়ে আরও কথা বলবো, এখন আমাদের একটি বিরতির সময় হয়েছে।
প্রিয় দর্শক, পিউলি মেডিকেল 24-এ আবারও যাচ্ছে একটা বিরতিতে, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পিউলি মেডিকেল 24-এ। কথা বলছি ফ্যাটি লিভার নিয়ে। স্যার, গ্লোবাল ফ্যাটি লিভার ডে এই নিয়ে আমরা আজকে বসেছি এবং সেখানে যে প্রশ্নটি সবসময় থাকে যে নতুন কি কি পদ্ধতি এসেছে, তো আপনি কিছু পদ্ধতির কথা বলেছেন, তো নিরাময় কি একদম সম্পূর্ণ সম্ভব কিনা, এরকম কি সম্ভব? একটা সময় আমরা বলতাম যে লিভার সিরোসিস হচ্ছে একটা ইরিভার্সিবল কন্ডিশন, হয়ে গেছে তো গেছে, উপায় নেই। কিন্তু এখন কিন্তু আইডিয়াটা চেঞ্জ হয়ে গেছে। লিভারে ফাইব্রোসিস বা সিরোসিস পর্যায়ের যে ক্ষতি সেটা কমিয়ে আনা যায়। আগে আমরা বলতাম ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস, অর্থাৎ লিভার সিরোসিস লিভার ফেইল করে গেছে। এখন নতুন শিখছি রিকম্পেনসেটেড লিভার সিরোসিস, অর্থাৎ ডিকম্পেনসেশন সিরোসিস বা লিভার ফেইলিওর যার হয়ে গেছে তার লিভারটা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে, রিকম্পেনসেট করতে পারে। তো এগুলো সবচেয়ে বেশি কিন্তু দেখা যায় ফ্যাট লিভার জনিত লিভার ডিজিজের ক্ষেত্রে। এই সমস্ত রোগের মানে লিভার সিরোসিসকে কমিয়ে আনার, রিকম্পেনসেশনে নেওয়ার মূল কাজটা হচ্ছে রোগটাকে যদি আমি সরিয়ে নিতে পারি, বি ভাইরাস থাকলে বি ভাইরাসকে দমন করতে পারি। ফ্যাট লিভারের ক্ষেত্রে সবচেয়ে বেশি করা সম্ভব, কারণ ভালো ওষুধগুলো চলে এসছে। যেটি বললাম, যে মানুষ সচেতন তিনি যদি সত্যি নিয়মকানুন মেনে চলেন তার লিভার কিন্তু ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হয়। ফলে এটি সম্ভব, কিন্তু একটি সমন্বিত উদ্যোগ লাগে, রোগীর সচেতনতা লাগে, চিকিৎসককে রোগী মোটিভেট করার প্রয়োজন পড়ে, ওষুধগুলো র্যাশনালি ইউজ করার প্রয়োজন পড়ে। আমি সবসময় অর্জন আর বর্জনের গল্প বলি। পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে টাকা পয়সা অর্জন করা, তার চেয়ে কঠিন হচ্ছে মান সম্মান অর্জন করা। দুটো বিসর্জন করতে কিন্তু সময় লাগে না, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে ওজন অর্জন করা। যখন বর্জন করার চেষ্টা করতে সেটা খুবই কঠিন। তো ফলে এই অর্জন বর্জনের বিষয়টি মাথায় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে একটা সমন্বিত পদক্ষেপ না, এই কাজগুলো যদি করা যায় লিভারকে অবশ্যই ভালো করা যায়। এবং প্রচুর মানুষ আছেন যারা আমাদের প্র্যাকটিসে আছেন, দেখলে অবাক লাগে যে কি খারাপ অবস্থা এসছেন, কি দারুণ ভালো হয়ে যাচ্ছেন, শুধুমাত্র সচেতনতা, কিছু ওষুধ, কিছু পরামর্শ মেনে। আচ্ছা, অনেকে এটাও বলেন এবং আপনি প্রথমেই বলেছেন, অনেক চিকিৎসকও বলেন যে শুধুমাত্র ব্যায়াম বা জীবন ধারণ যে পদ্ধতি রয়েছে সেখানে যদি কিছু পরিবর্তন আনা যায় তাহলে এই ফ্যাটি লিভার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ব্যাপারটি আসলে কতটুকু সত্য? সেটি হয়তো এখনও প্রযোজ্য, কিন্তু আজ থেকে বছর দুয়েক আগে যতখানি প্রযোজ্য ছিল আজকের পৃথিবীতে মানে ততখানি প্রযোজ্য না। কারণ আগে আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল না, এখন আমাদের হাতে কিন্তু অস্ত্রশস্ত্র, ওষুধপত্র আসতে শুরু করেছে, এন্ডোস্কোপি ইন্টারভেনশন আসতে শুরু করেছে। এবং যদি আমরা হয়তো আজকে তো 7ম বিশ্ব ফ্যাট লিভার দিবস, গ্লোবাল ফ্যাট লিভার দিবস আমরা উদযাপন করলাম, হয়তো 9ম বা 10ম দিবস যখন আমরা উদযাপনের জন্য আবার চ্যানেল 24-এ এরকম আলোচনায় বা আড্ডায় বসবো, তখন আমার মনে হয় আমরা তখন বলবো যে হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন গুরুত্বপূর্ণ, কিন্তু এই ওষুধ বা সেই কাজটি করলে আপনি অনেক বেশি সাহায্য পাবেন। অর্থাৎ সায়েন্স ইজ ইভলভিং ফাস্ট এবং ফ্যাট লিভারের চিকিৎসায় নতুন নতুন ওষুধ দারুণভাবে আসছে। তো আমাদের অনেক দেখা যায় যে ইয়াং বা যারা অ্যাডোলেসেন্ট আছে বা কৈশোর বয়সে, এদেরকেও ইদানিং তাদের ফাস্টফুডই বলি বা অন্য কোনো কারণেই হোক তাদের ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। ব্যাপারটি কি উদ্বেগজনক নাকি এটা একটু রেয়ার ঘটনা? না, এটি একদমই রেয়ার ঘটনা না। ফ্যাট লিভার কিন্তু কোনো জেন্ডার মানে না, কোনো বয়স মানে না। এখন আমরা প্রচুর বাচ্চা পাই যাদের লিভারে ফ্যাটি লিভার আছে এবং তাদের অনেকেরই কিন্তু ন্যাশ, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হচ্ছে। এটি কোনো বিরল ঘটনা না, এটি এখন খুবই স্বাভাবিক। এবং আপনি যেমনটি যথার্থই বলেছেন যে খাদ্যাভ্যাসের পরিবর্তন একটি কারণ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, স্কুলে মাঠ নেই, এত বড় বড় বইয়ের বস্তা আছে, কোচিং আছে, হাতে মোবাইল আছে, গ্যাজেট আছে, অনলাইন আছে, ফলে লাইফস্টাইলের মডিফিকেশন হচ্ছে, আর ফুড পান্ডা, পাঠাও ইত্যাদি তো আছেই। সব কিছু মিলে কিন্তু আমাদের শিশুরা একদমই ভালো নেই এবং তাদের শুধু লিভারে চর্বি না, অন্যান্য রোগের প্রকোপ বাড়ছে। আপনি প্রায় দেখবেন 20 থেকে 30 বছর বয়সী মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব কমন, সবগুলো কিন্তু শেকড়টা একই জায়গায়, সমস্যার মূলটা একই জায়গায়। জি, অবশ্যই মূলটা সেই একই জায়গায়, মানে জীবনযাপন পদ্ধতি। তাহলে সচেতনতা কখন থেকে শুরু করা উচিত বলে আপনি মনে করেন? একদম শুরু থেকে সচেতনতা তৈরি করা উচিত। এবং নিউজ 24 আজকে, চ্যানেল 24 আজকে উদ্যোগটি নিঃসন্দেহে অসাধারণ যে আপনারা এই একটি আয়োজন করেছেন। জিসকাকে ধন্যবাদ জানাতে হবে, তার ওষুধ বিক্রির পাশাপাশি সচেতনতা তৈরি কাজটা করছে। আমরা সময় দেওয়ার চেষ্টা করছি, অনেক উদযাপন হচ্ছে এই দিবসটিকে কেন্দ্র করে। কিন্তু পাশাপাশি সরকারের একটা দায়িত্ব আছে।
আমাদের ন্যাশনাল প্রোগ্রাম আছে অনেক কিছুতে, যেমন ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোলের জন্য ন্যাশনাল প্রোগ্রাম আছে, টিবি, কালাজ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া অনেক প্রোগ্রাম আছে। এখন কিন্তু খুব সময় হচ্ছে যে ফ্যাটি লিভারকেও আমাদের জাতীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করার। ভারতে কিন্তু ন্যাশনাল নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে ফ্যাটি লিভার একটি কম্পোনেন্ট। তো আমরা আশাবাদী যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখছেন। যখন সরকার উদ্যোগ নেয় তখন কিন্তু এই যে আমাদের যে উদ্যোগগুলো সেগুলো তাকে মাল্টিপ্লাই করে। আমাদের অনেক উদ্যোগে জানা কাজ হবে, সরকার উদ্যোগ নিলে এই সমন্বিত প্রচেষ্টায় এটা আগুনের মতো ছুটবে। ফলে আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে এখন আমাদের যাওয়ার সময়টা হয়ে গেছে। জি, আমরা তো শুধুমাত্র দেখা যায় যে চিকিৎসা করছি বা সচেতনতা তৈরি করছি শহর অঞ্চলে, আমাদের একটা বড় অংশ কিন্তু রয়েছে এখনো গ্রামে। তারা কিন্তু জানেই না যে এই রোগটি আছে বা রোগটির অস্তিত্ব বলে যে প্রশ্নটি সেখানে কিন্তু তাদের অজানা রয়েছে। তো তাদের ক্ষেত্রে কি করা যায় এবং তাদের ক্ষেত্রে আসলে এই রোগের প্রাদুর্ভাব কি রকম আছে? যদি আমাকে বলেন, আছে কারণ আমাদের আমি জানি কুমিল্লাতে আমাদের যে বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু একটি সার্ভে করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে কুমিল্লা শহরের কাছাকাছি একটি গ্রামে 50% বেশি মানুষ ফ্যাট লিভারে আক্রান্ত। এবং এটা খুব স্বাভাবিক, কারণ একটা মানুষকে গ্রামে মাইলের পর মাইল হাঁটতে হতো, এখন ঘরের দোরগোড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা পৌঁছে যাচ্ছে। তো এখন লিভারকে ভালো রাখার জন্য উন্নয়নকে ডিনাই করতে হবে তা না, কিন্তু উন্নয়নের যে সুফল তার ব্যবহার করতে হবে। যেমন আমাদের তো একটা অসম্ভব স্ট্রেংথ হচ্ছে আমাদের কমিউনিটি ক্লিনিক, শেখ হাসিনা ইনিশিয়েটিভ। সেই কমিউনিটি ক্লিনিকে আমরা তো সচেতনতার অনেকগুলো উদ্যোগ নিচ্ছি। আমার কাছে মানে দুটো কাজ করা যেতে পারে, একটা হচ্ছে ফ্যাট লিভার বিষয়ক এবং অন্যান্য এ ধরনের নন কমিউনিকেবল ডিজিজ বিষয়ক যদি আমরা একটি পোস্টার বা একটি লিফলেট তৈরি করে কমিউনিটি ক্লিনিকগুলো রাখতে পারি। আরেকটি হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকগুলো যদি আমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা করতে পারি, সেখানে যদি একজন মানুষ একটু যদি ব্যায়াম করা শিখিয়ে দেন, আমরা তো অনেকগুলো ওষুধ দিচ্ছি, যদি একটু ব্যায়ামটা শেখানো যায় তাহলেই কিন্তু আমার কাছে মনে হয় একদম প্রান্তিক অঞ্চল থেকে একটা বিপ্লব শুরু করা যাবে। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জানতে চাই যে এই রোগের প্রতিরোধের জন্য আমাদের কি করণীয় এবং পাশাপাশি এই গ্লোবাল ফ্যাটি লিভার ডে উপলক্ষে এই বছর যে প্রতিপাদ্য সেই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। দেখুন, এটির সবচেয়ে বড় জিনিস যেটি হচ্ছে যে মানুষকে সচেতন করতে হবে। মানুষকে সচেতন করা অসংখ্য অজস্র টুল আছে। এখানে যারা স্টেক হোল্ডার, চিকিৎসক, মিডিয়া, সরকার সবার উদ্যোগের জায়গা আছে। তা আমরা খুব আশাবাদী এই কারণে যে এই প্রথমবার কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্যাট লিভার ডে উপলক্ষে বাণী প্রদান করেছেন। তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ফ্যাট লিভার এখন একটি বিবেচ্য বিষয়। অতএব আমরা আশাবাদী হতেই পারি, কারণ আমরা দেখেছি যে এই প্রধানমন্ত্রী যখন কোনো কিছু হাত দেন সেখানে সোনা ফলতে শুরু করেই, সেটি একটি জায়গা। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে এবারের প্রতিপাদ্য কি, এবারের প্রতিপাদ্য কিন্তু বলা হচ্ছে যে সচেতনভাবে পরীক্ষা করে নিন। আমরা অনেকে পরীক্ষার ব্যাপারে একটু সন্দেহ, এত পরীক্ষা কেন করব। মনে রাখতে হবে পরীক্ষা নিয়ে কিন্তু চিকিৎসার অপরিহার্য অনুষঙ্গ, এবং এখানে যেমন মানুষের বিচার বুদ্ধির দরকার আছে, না তো এআই দিয়ে সব করে ফেলা যেত। এআই তো এখনও চিকিৎসা শাস্ত্রে ঢুকতে পারছে না, সহায়ক হিসেবে আসছে এবং কোনোদিনই এটি চিকিৎসককে রিপ্লেস করতে পারবে না মনে হয় না। কারণ আপনার যে প্রায়োগিক অ্যাসেসমেন্ট আন্ডারস্ট্যান্ডিং সেটি যেমন দরকার আছে, পরীক্ষা নিরীক্ষা দরকার আছে, এবং এই দুইয়ের সমন্বয় যদি না হয় তাহলে চিকিৎসাটা হবে না। কিন্তু যেহেতু প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, অতএব আমাদের প্রতিরোধ, এবং ফ্যাট লিভারের ক্ষেত্রে এটা বোধহয় আরও অনেক বেশি প্রযোজ্য। তো মূল এমফাসিস থাকতে হবে প্রতিরোধে এবং পাশাপাশি চিকিৎসায়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, পিউলি মেডিকেল 24-এ আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।